করব ফাংশনের ভিতরে ফাংশন সেটার ভ্যালু বের করা। ব্যাপারটা কীরকম দেখায়, তোমাকে যদি বলে দেয় কেউ এফ অফ এক্স ইজ ইকাল টু 2x প্লাস 1 আর জি অফ এক্স ইজ ইকাল টু 3x, এতটুকুই বলল। এরপরে বলল গফ টুর মান কত। এটা দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নাই, কম্পোজিট আকারে ফাংশনটা দেওয়া রয়েছে। মানে এই জিনিসটার মানেটা কি সেটা একটু বোঝো। জি অফ এফ কথাটার মানে হলো জি অফ এফ অফ এক্স বা 2। গফ টুর মানে হলো জি ফাংশনটার ভিতরে এফ ফাংশনটার ভিতরে 2 ঢোকাইলে যে মান আসবে সেই মানটা ইনসার্ট করে মান বের করতে হবে। জিনিসটা আমি করে দেখাই, তাহলে আরও সহজে বুঝতে পারবা। গফ কথাটার মানে হলো জি অফ এফ অফ এক্স। আমরা নর্মালি এটাকে বলি এফ অফ এক্স, আর গফ এক্স মানে বলতে বোঝাবে জি অফ এফ অফ এক্স। আবার ফগ যদি বলি ফগ এক্স, তার মানে হলো এফ অফ জি অফ এক্স, এরকম জিনিসটা। এই কথাগুলোর মানে আমরা আরো ভালো মতো বুঝবো, সমস্যা নাই। বাট আপাতত আমরা এখানে আসি, আমাদের দরকার হলো এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমি লিখবো সলিউশন বা সমাধান। এরপরের স্টেপে যেটা করব সেটা হলো আমার লাগবে এফ অফ 2 আগে বের করতে হবে, নাইলে কাজ হবে না। তো এফ অফ 2 যেহেতু আগে বের করতে হবে, তাহলে আমার কী করা উচিত, এফ অফ 2 বের করি, তারপরে যা আসে সেটাকে জি অফের ভিতরে ইনসার্ট করে দেব। এফ অফ 2 কত আসে সেটা বের করার জন্য এই যে উপরের ইকুয়েশনটা আছে 2x প্লাস 1, এক্সের জায়গায় 2 বসিয়ে দাও, 5 আসলো। এই 5টাই হলো এফ অফ 2-র মান। তার মানে এটা এইখানে চলে যাবে। এখানে যদি চলে যায় তার মানে কি হবে তুমি বুঝতেই পারতেছ। এফ অফ 2 যেহেতু 5, তাহলে আমার আর এফ অফ লেখার দরকার নাই। এবার আমি যদি চাই এফ অফ জি অফ এফ অফ 2 এটা মান বের করব, তার মানে জি অফ 5 বের করব। জি ফাংশনটা আসলে কি, এক্স এর ভিতর এখানে এক্স ঢোকাইলে এখানে 3 দিয়ে গুণ হয়ে যায়, ফাংশনটা এরকম। তো জাস্ট আমার এখন আমি ইনসার্ট করছি কি 5, তো 5 ইনসার্ট করলে অ্যান্সার আর কত আসবে, 3 ইন্টু 5 15। এই তো আমার এই প্রশ্নের উত্তর হলো 15, পেয়ে গেলাম, শেষ। তোমরা বুঝছ কেউ কিছু, না কিছুই বোঝো নাই? মঈন বলো তো। আবার বুঝাই দিলে ভালো। মঈন লাইনে আসো মঈন। হ্যালো মঈন, শুনতে পাচ্ছ? হ্যাঁ মঈন বলো, বলো আমাকে মঈন, এফ অফ 2 বের করতে পারবা না? এফ অফ এক্স দেওয়া রয়েছে হ্যাঁ আসি। ফাংশনটা, তুমি আমাকে বলো এফ অফ 2 বের করতে পারবা না হ্যাঁ ফাংশনটা হ্যালো দেওয়া ভাইয়া। থাকলে? মঈন তোমার কাছে আমার কথা 1 ঘন্টা পরে পৌঁছাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ পারবো। ওই যে দেখছো, জি, এটা বোঝা যাচ্ছে। এরপর আমাকে হ্যালো। বলো তো জি অফ 5 বের করতে পারবা না? জি অফ 5 এটা দেওয়া থাকলে হ্যাঁ জি অফ 5 কত হবে বলো তো? জি অফ 5, 15। গুড, ভেরি গুড। আর এইখানে যেটা বলছে সেটা হলো এফ অফ 2-র যে মানটা পাবা সেটা জি অফের হিসাবে ঢুকাই দিতে হবে। এফ অফ 2-র মান পাইছো 5, তুমি বললা বের করতে পারি। এই হ্যাঁ 5টাকে এটার ভিতরে ঢুকাই দিলে কি আসে, জি অফ 5 আসে, সেটার মান বের হ্যাঁ করছি, বাস শেষ। ওকে।
বুঝছো ভাই? আচ্ছা, আরো দেখি আমরা, আরো দেখলে আরো ক্লিয়ার হবে। এটা গেল তো। এখন দেখো, যদি আমরা তোমাকে বলি এফ অফ এক্স ইজ ইকাল টু 2x মাইনাস 1 আর জি অফ এক্স ইজ ইকাল টু 3x স্কোয়ার, এখান থেকে যদি বলা হয় তোমাকে ফগ গফ এক্স কত হবে? এটা দেখে তো অনেক কঠিন কঠিন লাগতেছে মনে হয় তোমাদের। অনেক কঠিন লাগার কোনো কিছু নাই, সহজই আছে, দেখাচ্ছি। এফ আগে আছে, এফটা দাও, সবচেয়ে বড় হবে এটা। তারপরে জি আছে, জি দিলা। তারপরে আবার জি আছে, আবার জি দিলা। তারপরে আবার এফ আছে, আর কিছু না, এক্স আছে শুধু, দিয়ে দাও, শেষ। এখন খালি ব্র্যাকেটগুলো দিবা লাস্টে। ব্র্যাকেটগুলো মিলাও, দেখো তো। একটা ব্র্যাকেট, এই 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 একটা ব্র্যাকেট, এটা আর এটা, মানে 1 2 3 4, চারটাই পাশে হয়েছে, বামে হয়েছে, তাই চারটা ডানেও দিছি। এই পুরো জিনিসটার মানে হইলো এফ অফ জি অফ এক্স কথাটার মানে হইলো এইভাবে আমার লিখতে হবে, এফ এর ভিতর জি অফ, আবার জি এর ভিতর এফ অফ এক্স। জিনিসটাকে নিয়ে অনেক ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটার দিকে তাকাও খালি, এফ অফ এক্স, সেটা তো এই যে 2x মাইনাস 1, তুমি জানো এটা বের করতে পারবা তুমি। এরপর জি অফ এই জিনিসটা বসাই দিতে বলা হয়েছে, সেটা আমরা করি আস্তে আস্তে, তাইলে দেখতে বুঝতে পারবা। দেখতে প্রথমে এফ অফ এক্স, সেটা তো 2x মাইনাস 1, সেটাকে এখন যদি জি অফ এক্স এর ভিতর ঢুকে দাও, এইটুকের কাজ করতেছি আমি, এইটুক, তাহলে কি হলে লিখতে হবে জি অফ এফ অফ এক্স, সেটা কত? সেটা হলো জি অফ 2x মাইনাস 1। এখন জি অফ জিনিসটার ভিতরে 2x মাইনাস 1 যদি ঢুকে দেই, তাহলে জিনিসটা দেখতে এরকম মনে হবে। এরপর আবারও বলছে যে আবারও জি অফ এইটা, এই পুরো জিনিসটা, তার মানে জি অফ এইটা যা আসছে সেটাকে আমি পুরোটারে বসাই দিলাম 2x মাইনাস 1। দেখতে একটু বিদঘুটে হয়, কিন্তু অসম্ভব কোনো অঙ্ক না। তোমাদের মাথা যদি একটু ঠিক থাকে তাহলে করতে পারবা। কি করলাম এটা ভাইয়া একটু দেখে দিই। আমি এই যে এইখানে যা দেব এইখানে তাই দিতে হবে। তো আমি এইখানে দিছি কি, একটা বিশাল একটা জিনিস ঢুকাই দিছি, এই যে এইটা, এই অ্যান্সারটা। এই অ্যান্সারটা যেহেতু ঢুকাই দিছি এখানে, তাহলে 3x স্কোয়ার আছে, তার মানে এখানে 3 ইন্টু ওই অ্যান্সারটা স্কোয়ার হবে, এই যে হয়েছে। এটাকে একটু ক্যালকুলেশন করা যায়, মনে হচ্ছে 3 আর 3, 3 ইন্টু 3 স্কোয়ার আর 2x মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, 2 2 4। এরপরে 3 টু দি পাওয়ার 3 লিখতে পারো, 2x মাইনাস 1 লিখতে পারো, হোল টু দি পাওয়ার 4। গেল। আমরা কোন পর্যন্ত করলাম? এই পর্যন্ত করছি। বাকি রইল শুধু এফ অফ এক্স এর মধ্যে এই পুরো জিনিসটার আবার বসে দিলে অঙ্ক শেষ। তার মানে এবার এফ অফ 3 কিউব টু এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, এই জিনিসটাকে এফ অফ এক্স এর মধ্যে দিতে হবে। এফ অফ এক্স হলো 2x প্লাস 1, তার মানে 2 ইন্টু এই পুরো জিনিসটা,
-1 +1 তো না, -1। পুরোটাকে আমি আবার রিভিউ করে দেখাচ্ছি কি করলাম। এই ধরনের অঙ্কের বেসিক কথা হলো মাঝখান থেকে করতে হয়। এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স, এই জিনিসটা এখানে বসাই দিলাম, তাহলে ওটা জি অফ এক্সের মধ্যে ঢুকাই দিতে হবে। জি অফ এক্সের মধ্যে ঢুকাই দিলে এটা কি হবে, এই পুরো জিনিসটা এখানে যায় স্কোয়ার হয়ে যাবে, এই যে এখানে হয়ে গেছে সেটাই। এরপর এই পুরো জিনিসটাকে আবার এটার মধ্যে ঢুকাই দিছি জি অফ এক্সের মধ্যে, এই যে এটারে জি অফ এক্সের মধ্যে যাই ঢুকে সেটা 3-র পরে যায় স্কোয়ার হয়ে যায়। তো 3-র পরে যায় এই পুরো জিনিসটাকে স্কোয়ার করে দিলাম। একটু ক্যালকুলেশন করলাম, স্কোয়ার আর কিউবের ক্যালকুলেশন, এটা কঠিন কিছু না। 3 একটা 3 আর 2টা 3 মিললে হলো 3টা 3 হয়, 3^3। এটা বোঝা কঠিন হওয়ার কথা না। তোমরা যদি সূচক না পড়ে থাকো, ছোটোবেলায় তোমাদের পড়ছো কিনা আমি জানি না, এটা কিন্তু পাওয়ার ইউজ করতেছি আমি। একটা এ ইন্টু একটা এ ইন্টু একটা এ যদি হয়, a⁴ লেখা যায় সেটাকে। এরপরে সর্বশেষ এটা বের হয়েছিল, এটাকে আমি আবার এফ অফ এক্সের জায়গায় ঢুকাই দিলাম। তার মানে হলো এই এক্সের জায়গায় পুরো জিনিসটা চলে যাবে, 2 এর পাশে গুণ হয়ে গেছে, যে 2, তারপরে এই পুরো জিনিসটা -1। আমাকে একটু কেউ বলো যে কিছুই বুঝি নাই ভাইয়া, কারণ যে বুঝছো সে পুরোটা বুঝে দেওয়ার কথা, আর যে বুঝো নাই সে এটা একটু জটিল অঙ্ক করে ফেলছি আমি ইচ্ছা করে, এত এরকম ডিফিকাল্ট আসে না তোমাদের, ফগ গভ আসে না, আমি দিছি আর কি ইচ্ছা করে মজা করে। বলো তোমরা কেউ বুঝো নাই এরকম আছে নাকি? যে বুঝো নাই সে আগের অঙ্কটাও বুঝো নাই, আর যে বুঝছো এটাও বোঝার কথা। তাসমিয়া বুঝতে পারছো? ইজি ছিল একদম। হ্যাঁ ইজি ছিল, কিন্তু অনেকে বোঝে না কিছু, এটার কোনো একটা কারণে। যাই হোক, এখন তোমাদের সাথে গ্রাফ নিয়ে কিছু কথা বলবো। যদি আমি ফাংশনকে আঁকতে চাই, সে আঁকার উপায়টা কীরকম হবে সেটা নিয়ে একটু কথা বলবো। তোমরা সবাই একটু জিনিসগুলোকে লিখে নিতে পারো, আঁকতে পারো আমার সাথে সাথে। তোমাদের এটা মনে হয় আঁকা শেখানো হয়েছেই কি না মনে পড়তেছে না আমার। যদি একটা সমীকরণ, একটা সরল রেখা এরকম হয় y=mx, বা তুমি মনে করতে পারো ফাংশনটা হলো f(x)=mx, এরকম ফাংশন যদি ড্র করো গ্রাফের মধ্যে, সেটা আসলে মূলবিন্দু দিয়ে যাবে, সংখ্যারেখার মূলবিন্দু দিয়ে যাবে। সংখ্যারেখায় এই অক্ষটাকে x অক্ষ বলি আমরা, এটাকে y অক্ষ বলি। x অক্ষটার অপোজিটে এটাকে x প্রাইম, y অক্ষটার অপোজিটে এটাকে y প্রাইমও বলে। ঋণাত্মক অংশ, ধনাত্মক দিকে মান বাড়লে x অক্ষের ধনাত্মক দিকে যাব, আর এটাও y অক্ষের ধনাত্মক দিকে যাব। আর যদি ঋণাত্মক মান আসে y অক্ষ বরাবর, তার নিচে যাব, x অক্ষ বরাবর হলে বামে যাব ঋণাত্মক মানের জন্য। y=mx সরল রেখাগুলো এরকম দেখতে হয়। তার মানে f(x)=সামথিং mx টাইপের সরল রেখা দেখতে এরকম হবে। এই m বলতে তোমাদের জেনারেলি কি বোঝায়, এটা একটা প্রশ্ন হওয়ার কথা। এটা হলো একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে। মানে তুমি যদি গ্রাফের মধ্যে এইটাকে আঁকতে যাও, ধরো f(x)=2x, এটাকে যদি আঁকতে যাও তাহলে ওইটা দেখতে এরকমই হবে। 3x বা হাফ এক্স, যাই হোক একটা ধ্রুবক, m এর পরিবর্তে যা খুশি তুমি বসাও, মনে যে সংখ্যা চাই বসাও, সেটা যদি আঁকো দেখবা এরকম দেখতে হবে। রেখাটা হইতে পারে একটু বাঁকা কোকা, কিন্তু এরকমই দেখতে হবে রেখাটা। একটা শেপ তোমাদের বুঝিয়ে দিলাম যে y=mx সরল রেখাগুলো দেখতে কেমন হইতে পারে, সেটা তোমাদের বুঝাইলাম, যেন কখনো আঁকলে তোমার মাথায় কোনো কারণে মানে কোনো ভুল আইডিয়া না ঢুকে, যে একটা কিছু আঁকলা ওটা সঠিক কিনা টেস্ট করতে পারবা তুমি। নর্মালি একটা গ্রাফ আঁকে কেমনে সেটা হয়তো তোমার জানার কথা, ক্লাসে এটা আঁকছো তুমি, এটা তারপরে আমি তোমাকে আবার দেখাবো, সমস্যা নেই। এখন দেখো, যদি তুমি f(y)=
ওয়াই দিয়ে আমি আসলে বেসিক্যালি এফ অফ এক্সকেই বোঝাচ্ছি। সো ওয়াই ইজ ইকাল টু মাইনাস এম এক্স যদি হয় তখন ওই সরলরেখাটা দেখতে, ওই স্ট্রেট লাইনটা দেখতে এরকম হবে। এই মাইনাসের মানেই হলো এটা নিচের দিকে নত হয়ে নামতে থাকবে। রেখাটা এইটা আগে কি করতেছিল, উঁচা হচ্ছিল, পাহাড়ের মতো উঁচা হয়ে মাথা উঁচা করে দাঁড়িয়েছিল, আর এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। দেখলো মাইনাস এম এক্স সরলরেখা। এরপরে তোমাদের যেটা বলবো সেটা হলো যদি দেখো কোনো সরলরেখা এরকম হয় যে y is equal to mx প্লাস সি, তখন প্লাস সির মানে হলো এটা এমনি করে যাবে। আর এই যে প্লাস সি বলতে এটা আসলে ধ্রুবক বোঝাচ্ছে। প্লাস সি জিনিসটা থেকে ভয় পাওয়ার কিছু নাই, এম এর মতোই একটা ধ্রুবক। ধ্রুবক মানে 1 2 3 4 যে কোনো কিছু হইতে পারে। এই প্লাস সির মান যত, এই স্ট্রেট লাইন বা সরল রেখাটা ওয়াই অক্ষকে ওই বিন্দুতে ছেদ করে যাবে। তার মানে তুমি বুঝতেই পারতেছ এইটুকুর মান আসলে সি। সি এর মান 5 হলে এইটুকু 5, 6 হলে 6, 7 হলে 7, কোনো সমস্যা নাই। তার মানে এইটুকুর মান এই যে এখান থেকে কাটছে সেইটুকু, এই 0 থেকে 1 2 3 4 যদি এখানে হয় তাহলে তুমি এখানে 4 দেখতে পারবা। এরপরে যদি আমি আরেকটা গ্রাফ আঁকতে চাই এরকম করে, এইটা আসলে যেটা আঁকলাম সেটাকে বলা হয় y is equal to মাইনাস এম এক্স প্লাস সি। একটু আগেই বলছি এখানে যদি মাইনাস কোনো সংখ্যা থাকে, যেমন এক্সাম্পল হিসেবে লিখতে পারো যদি এরকম একটা ফাংশন আঁকো y is equal to মাইনাস 3x প্লাস 5, তাহলে এইটুকু হবে 5, এইটুকু উচ্চতা। আর এই মাইনাস 3x এর মানেই হলো রেখাটা উপর দিকে এইভাবে উঠবে না, এদিকে নিচের দিকে নেমে আসবে। একটু আগেই বলছি আমি রেখার এইখানে এম এর মান পজিটিভ হলে উপর দিকে উঠতে থাকে, নেগেটিভ হলে নিচের দিকে নামতে থাকে। এগুলা হলো আঁকার জন্য কায়দা মুখস্থ করতেছ, কি করতেছো এটা মাথায় রাখো। এটুকু হলো সি হবে। কেন মুখস্থ করতেছি এই কায়দা? বিভিন্ন সময় আমাদের আঁকার সুবিধার্থে যদি আমরা আইকা কোনো কিছু অ্যানালাইসিস করতে চাই, কোনো কিছু বুঝতে চাই, আমরা একটা ফাংশন কিভাবে আঁকে সেটা জানতেছি। সো এগুলো একটু জানিয়ে রাখলে ভালো। আর আমার অঙ্ক করতেও কাজে লাগবে। কখনো কোনো গ্রাফের অঙ্কে এই ধরনের জিনিস আঁকতে বললো আমি ভুলে অন্য কিছু আঁকে ফেলবো না। যদি এরকম রেখা হয় y is equal to mx, তবে এটা মাইনাস সি যদি হয় এটা এইভাবে আঁকতে হয়। আর এই মাইনাস সি হলো এইটুকুর মান, মানে 0 থেকে নিচের দিকে কতখানি নামছে এই পয়েন্টটা হবে মাইনাস সি পয়েন্ট। এরপরে আরেকটা আঁকো। এই কয়টা ছবি তোমার মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে যে এরকম দেখলে এরকম আঁকবো। এরপর দেখো y is equal to মাইনাস এম এক্স মাইনাস সি। এটা যদি বলে তোমাকে কিভাবে আঁকবা, এটা এরকম হবে। মোটেও ঠিক আঁকি নাই, আর একটু নিচ দিয়ে যাবে। আমি উপরে উঠিয়ে ফেলছি, 0 দিয়ে উঠিয়ে দিছি, 0 দিয়ে যাবে না। যেহেতু মাইনাস সি আছে তাই এটা এই দিক দিয়ে যাবে এরকম। এইটুকুর মান আবারও সেই মাইনাস সি। যেহেতু এখানে এম এর মানটার আগেও মাইনাস আছে, তার মানে সংখ্যা রেখাটা এইভাবে উপরে উঠবে না, এইভাবে নিচে ঝুঁকে যাবে। তো আমরা কয়টা ছবি শিখলাম? 6টা ছবি শিখলাম। এখন আমাকে সাব্বির বলো তো
y ইজ ইকাল টু 3x মাইনাস 2 সরল রেখা কোনটা কোনটা হইতে পারে সাব্বির বলবা? এইটা 1 নম্বর অপশন, এইটা 2 নম্বর অপশন হলো এটা, 3 নম্বর অপশন হলো এটা। বলো তো কোনটা হইতে পারে? 1 নাম্বারটা। মইন বলো তো। হ্যাঁ ভাই, কোনটা অপশন? 1 2 3 তিনটা অপশন। ওকে, কোনটা হবে বলো? 3 নম্বর। গুড, ভেরি গুড, 3 নাম্বারটা হবে অ্যান্সার। এই দুটো হবে না, কারণ এখানে মাইনাস সি আছে। মাইনাস সি মানে নিচ দিয়ে যায়, নিচ দিয়ে চলে যাবে। এই যে -2 হবে এইটুকের মান, -2 দিয়ে এই জিনিসটা কেটে যাবে ওয়াই অক্ষকে, এদিকে যাবে না। এটা তো +2 আর এটা তো 0, প্রথমের দুইটাই হবে না। বুঝতে পারছো এবার সাব্বির? জি বুঝছি এখন। মাইনাস সি থাকলে নিচ দিয়ে কেটে যাবে। এখন হৃদয় আছো? হৃদয় আছি। আমাকে বলো তো এই রেখাটার কি ধরনের সমীকরণ হবে? y = কি হবে? y is equal to minus mx minus e. -c। গুড, ভেরি গুড। তাসনিয়া বলো তো এটা কি হবে? প্লাস y = কি হবে সেটা বলো। হবে, তারপরে প্লাস হবে মানে বুঝলাম না। mx হবে নাকি -mx হবে, প্লাস mx প্লাস c হবে, কোনটা হবে? এই যে আমি তোমার অপশন দিচ্ছি, y = মাইনাস mx mx। প্লাস c, y = মাইনাস -mx mx প্লাস c, y = mx, y = -mx। বলো কোনটা? উপরেরটা। এটা এটাও ঠিক না, এটাও ঠিক না, এটাও ঠিক না, মাইনাস mx। এটা সঠিক। y = -mx খালি, এক্স্যাক্টলি ঠিক বলছো। তাসনিয়া কিছুই বুঝো নাই, কোন জায়গাটায় বুঝো নাই তাসনিয়া একটু বলবা? সি মাইনাসের গুলি বুঝলেন? এটা নিচের দিকে নামে যাচ্ছে না, তার মানে নেগেটিভ দিকে যাচ্ছে, এটা অবনতি ঘটতেছে রেখাটার। যখন কোনো রেখা উপর দিকে উঠতে থাকবে বাম থেকে ডানের দিকে যাওয়ার সময়, তখন বলবা যে উন্নতি হইতেছে এটার। আর এইভাবে যদি কিছুদিন পর আস্তে আস্তে নামে যায়, তাহলে আমরা বলি অবনতি হইতেছে। বুঝছো তাসনিয়া, না বুঝো না এখনো? বুঝছি। বুঝতে কি হবে, পারলা না তো। আচ্ছা, এখন নর্মালি গ্রাফ আঁকে কি করে ফাংশনে, সেটা আমরা দেখি। জেনুইন মেথডটা কি? তোমাকে যদি বলে f(x) = 3x + 2 জিনিসটাকে এঁকে দেখাও, যদি একটু বেশি সময় দেয় ভালো মতো, তখন তোমার যেটা করতে হবে সেটা হলো, এটা যেহেতু y আর x এর একটা টেবিল বানাইতে হবে এরকম করে। একটা সরল রেখা, একটা রেখা সরল রেখা যদি হয়, পাকা রেখা হলে অনেকগুলো বিন্দু লাগতে পারে, কিন্তু সরল রেখা হলে মাত্র 2টা বিন্দু লাগে সেটাকে আঁকতে। তুমি নর্মালি 5টা বিন্দু দিতে পারো পরীক্ষা হলে সময় পাইলে। আমি x এর মান যা খুশি বসাইতে পারি, কারণ ফাংশনটা আছে y অক্ষের উপর, y অক্ষ মানে কি বলে, ফাংশনটা x অক্ষের সাপেক্ষে স্বাধীন। আর x এর মানটা আমি ইচ্ছা মতো বসাবো, y এর মানটা বের হয়ে আসবে ফাংশনে বসাইলে। জেনারেলি x অক্ষটাকে বলা হয় স্বাধীন অক্ষ।
আর ওয়াই অক্ষকে বলা হয় অধীন। এখন আমি যেহেতু এক্স অক্ষ বরাবর স্বাধীন অক্ষ বলার কারণটা হলো আমি এক্স এর মানটা আমার ইচ্ছা মতো বসাইতে পারবো। আমি এখানে চাইলাম যে না, আমি বের করতে চাই 2 এক্স এর মান যখন 2, এই যে এই বিন্দুটাতে এই জায়গায় ওয়াই এর মান কত, সো এখানে 2 বসাইলে ফাংশন এফ অফ 2 এর মান কত হয় দেখো তো, 3 × 2 + 2 8 হচ্ছে। 8। সো এখানে 8 লিখবা। এরপরে 2 এর কাছে থাইকো না, একটু দূরে যাও। 2 এর একটু দূরে যায় মনে করো 4 বসাইলা, 4 এ কত হয় দেখি তো, 14। 14 হয়। ওকে, এখন আমি যদি এটা আঁকতে চাই 2টা বিন্দু দিয়েই আঁকা যাবে, অসম্ভব কিছু না। দেখো কেমনে করে আঁকে ফেলি। আমার প্রথমে যে বিন্দুটা বসাবো আমি সেটা হলো 2 আর 8, তার মানে 2 এ গেছি উপরের দিকে 1 2 3 4 5 6 7 8, এই যে 8 এই বরাবর এইখানে একটা বিন্দু আছে। এরপরে আমার যাইতে হবে 3 4 4, এইখানে এই বিন্দুতে যাইতে হবে, এই বিন্দু বরাবর উপরের দিকে যাইতে হবে 14, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 হইতে পারে এইখানে একটা বিন্দু। এরপরে কি করব বুঝতেই পারতেছো, দাগ দিয়ে মিলিয়ে দেবো। 2টা বিন্দু পেয়ে গেছি না, 2টা বিন্দুর বেশি একটা সরলরেখা আঁকতে লাগারও কথা না। এই তো। আর তোমরা জানো এই জিনিসটার মান কত হবে, এটা কত হবে বলো তো, এই যে 2 হবে। খুব সহজ। ওই 2টা কেমনে বের করলাম, আগে যতক্ষণ ধরে গ্রাফ আঁকা শিখছি ওই বিদ্যাটা বুঝে ফেলছি আমি যে এটা 2 হবে। ওটা সেই সি এর জায়গায় যা থাকে সেটাই তো তাই হবে। ওটা যে 2 হবে ওটা এখান থেকে বের করা যায় চাইলে। তুমি চাইলে এটা কত, এক্স এর মান কত, এখানে 0 এখানে বসিয়ে দাও, তাহলে ওই যে দেখতে পারতেছো 2 আসছে ওয়াই এর মান। তো এখানে 0 দিয়ে লিখলে না 2 লিখতে হইতো ঘরের মধ্যে, বক্সের মধ্যে। সো আমরা এইভাবে করে একটা গ্রাফ আঁকতে পারি, সরল রেখার গ্রাফ আঁকতে পারি। বাঁকা চোকা রেখা হইলে তোমার কষ্ট বেড়ে যাবে। ব্যাপারটা বোঝাচ্ছি। যদি একটা রেখা বাঁকা হয়, ওইটা যদি আমরা আঁকতে চাই, সেটা কিভাবে বুঝবো? প্রথম কথা হলো বাঁকা রেখা হবে গ্রাফের মধ্যে, সেটা কি বোঝার উপায়টা কি? মনে রাখবা আমি এতক্ষণ ধরে কি দেখাচ্ছিলাম তোমাকে, y = mx, y = -mx, y = mx + c, y = -mx + c, y = mx - c, y = -mx - c। এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে x এর পাওয়ার 1 দেখো। x এর পাওয়ার 1 থাকার মানেই হলো রেখাটা সরল রেখা হবে, বাঁকাবে না। যদি এরকম হইতো y = mx², তখনই দেখতা রেখাটা এরকম বাঁক নিচ্ছে। আঁকতে গেলেই বুঝবা পয়েন্টগুলা রেখা তৈরি করবে না, একটা সরল রেখা তৈরি করবে না, বক্ররেখা তৈরি করবে না। তুমি যতই পাওয়ার বাড়াবা y = mx³ দিলে রেখাটা আরো বাঁকা হবে, 4 দিলে, পাওয়ার 4 দিলে আরো বাঁকা হয়ে যাবে। এই জিনিসটা তোমার সেন্স করা থাকতে হবে। একটা রেখা যে বাঁকা হবে ওটা আঁকার আগেই তোমার বুঝতে হবে। পরীক্ষা হলে সরল রেখা আঁকাটা সহজ, কারণ 2টা বিন্দুতে আঁকা যায়। বুঝছো মঈন? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, তোমাকে যদি বলা হয় y = x² - 4x - 1, এটাকে আঁকো, তাইলে অনেক কষ্ট হবে, অনেকগুলো বিন্দু নিয়ে আঁকতে হবে। জিনিসটা এত সহজ হবে না, এটা আসলে একটা প্যারাবোলা হবে। যাই হোক, প্যারাবোলিক শেপ কারে বলে এটা নিয়ে পরে কথা বলবো না, একটা অন্য সময়। এটার জন্য তুমি আগের মতোই কি করবা, এভাবে নিবা, বক্স মানে নিবা, x আর y এর মান নিবা,
এখানে তুমি 0 1 2 3 যা যা লাগে কতগুলো ভ্যালু নিবা, 5-7টা ভ্যালু নিবা। 0-র এই পাশেও ভ্যালু নিতে পারো, -1, তারপর -3, এগুলাও নিতে পারো। জেনারেলি ছোট থেকে বড় লিখতে হয়। আমি এখানে দেখো -1 আর -3 কিন্তু এই দিকে লেখার কথা ছিল, আমি লিখি নাই, 0-র ওই পাশে লিখি নাই। তাতে কি ভুল হইলো? এটা একটা প্রশ্ন তোমাদের মাঝে মাঝে থাকে। এতে কোনো ভুল হইলো না রে বাচ্চারা, এটা ভুলের কিছু নাই। কিন্তু তুমি যেহেতু সংখ্যা রেখায় -1 -3 বাম পাশে আসে, তাই এটাকে বামে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, কিন্তু ভুল হবে না তাতে কোনো। এখন তুমি এই যে 0 বসাইলে কত আসে? -1 আসে। 1 বসাইলে কত আসে? বের করলা কিছু না কিছু। বের করার পরে তুমি যদি লেখচিত্রে এই বিন্দুগুলোকে বসানো শুরু করো, দেখবা বিন্দুগুলো এরকম 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 বিন্দু পাবা কয়েকটা। তারপর বিন্দুগুলোকে অ্যাড করে দিলে তুমি দেখবে এরকম বাঁকা রেখা পাচ্ছ। তার মানে এই জায়গাটায় তুমি যত বেশি বিন্দু নিতে পারবা, চিন্তা করে দেখো, যত বেশি বিন্দু নিতে পারবা ততই রেখাটা খুব ভালো মতো স্মুথ হবে, দেখা যাবে যে রেখাটা খুব সুন্দর হয়েছে। আর যদি তুমি এনে একটা বিন্দু নাও, এনে দাগ দিয়ে বসো, তাহলে তো একদমই ভুল হবে। মাত্র 2টা বিন্দু নিয়ে নিলে একটা সরল রেখা হয়ে যাবে, তুমি আসলে বুঝতেই পারো না যে এটা কীরকম হবে দেখতে, এটা প্রমাণিত হয়ে যাবে। সো এটা করা যাবে না। তোমার এরকম বাঁকা রেখা থাকলে অবশ্যই অনেকগুলো বিন্দু নেওয়ার চেষ্টা করতে হবে, মিনিমাম 5টা 6টা এরকম বিন্দু নিয়ে যদি তুমি দেখো এখানে 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 কোন দিকে যাচ্ছে, তাহলে শেপটা বোঝা সহজ হবে। রেখা যতই বাঁকা হবে ততই বিন্দুগুলো বেশি নিয়ে গ্রাফটাকে আঁকতে হবে, ফাংশনটাকে আঁকতে হবে। বেসিক্যালি এই ফাংশনটা কিন্তু সেই মেশিনটাই আমরা ছবি আকারে দেখতেছি। তোমরা একটু বাচ্চারা একটু জিনিসটাকে একটু শ্রদ্ধার সাথে দেখার চেষ্টা করো। আমরা যে চাল ভাঙার মেশিন আনছিলাম সেটা কিন্তু এখন গ্রাফের মাধ্যমে আমরা দেখতেছি। এইখানে একটা এই সাইজের চাল দিলেও ওই সাইজের চালে গুঁড়া বেরোয় আসবো, এই সাইজের চাল দিলে ওই সাইজের চালে গুঁড়া বেরোয় আসবো, সেগুলো আমরা ছবি থেকে রিড করতে পারতেছি। একটা চাল ভাঙার মেশিনের ছবি দেখতেছি আমরা, বলতে পারো গাণিতিক ছবি গ্রাফের মাধ্যমে দেখতেছি। জিনিসটা ইন্টারেস্টিং। আচ্ছা চলো আমরা কিছু অঙ্ক করি। ফাংশন রিলেটেড তো অনেক জ্ঞান অর্জন করে ফেলছো তোমরা। যদি আমরা সামান্য কিছু অঙ্ক করতে চাই, অঙ্ক করতে পারি আমরা, তাই না? এটা কি করতে পারি? আচ্ছা, অঙ্ক করার আগে তোমাদের একটা জিনিস শিখাই দিই, সেটা হলো কোনো ফাংশন একক কিনা, একক ফাংশন। একক ফাংশন কারে বলে সেটা একটু জানে নাও। যখন এক সন্তানের এক মা থাকবে তখন ওটা একক ফাংশন। ব্যাপারটা কি? একক ফাংশনের সংজ্ঞা বললাম এটা, যে এক সন্তানের এক মা। যদি তুমি দেখো যে প্রথমে তুমি 1 নম্বর যে কাজটা করবা সেটা হলো যে কোনো x1 x2-র জন্য বিলংস টু ডোম f এর জন্য প্রথমে বের করবা f of x1 কত আর f of x2 কত। এরপর এই দুটোটা সমান ধরবা, ধরার পর দেখবা, চেক করবা, চেক x1 আর x2 কি সমান হয়ে যায় নাকি কি হয়, কি অবস্থা হয়। যদি দেখো x1 আর x2 সমান হয়ে গেছে তখন বলবা হ্যাঁ ফাংশনটা একক ফাংশন বা 1-1 ফাংশন। আর যদি দেখো x1 নট ইজ ইকুয়াল টু x2 হচ্ছে, তখন ওইটা বলবা যে না একক নয়। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, কি বললাম এটা মানেটা কি তোমাদের মনে করে বুঝি নাই, এটা আরেকবার বুঝাই দেন। আমি তো লিখছি, খালি বুঝাই তো নাই কিছু ভাই, তুমি বুঝো নাই কেমনে বললাম, কিছু বুঝাই তো নাই। এ বি সি 1 2 3 এগুলোর মধ্যে আমি বলছিলাম আগে ম্যাপিংয়ের সময় এটাকে বলছিলাম সন্তান, এটাকে বলছিলাম মা।
এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এইভাবে করে ফাংশন প্রকাশ করা থাকে। মানে এ থেকে বিতে বর্ণিত থাকে ফাংশন। আগের ক্লাসগুলো যারা করছিল তাদের মনে আছে হয়তো, এটাকে বলা হয়তো ম্যাপিং। ম্যাপিংয়ের মাধ্যমে ফাংশন চেনার সিস্টেম আমরা শিখেছিলাম। তাসনিয়া ছিল না তখন? জি ভাইয়া। ওকে, এখন তাসনিয়া আমাকে একটু বলো তো, আমি যে x1 x2 ডোম এফ এর সদস্য ধরতেছি, তার মানে কি এরা, এদের এই x1 x2 দুইটা কি ধরতেছি আসলে? সন্তান, তাই না? জি না, আমি যে বললাম x1 x2 বিলংস টু ডোম এফ, মানে ডোম এফ এর দুইজন সদস্য নিছি, x1 একটা x2 আর একটা। তাহলে এরা কি, এরা দুইটা কি আসলে? সন্তান। হ্যাঁ। আচ্ছা, যখন আমি সন্তানকে ইনপুট দিচ্ছি এখানে এফ অফ এক্স ওয়ানের ভিতর আর এফ অফ এক্স টুর ভিতর, যখন আমি সন্তানকে ইনপুট দিচ্ছি তখন এটা কি আউটপুট হিসেবে কাকে পাচ্ছি? এটা কি আসলে? এটা হচ্ছে ডোমেন। এফ অফ এক্সটা ডোমেন, এই সরি এফ অফ এক্স এর ভিতরে যে এক্সটা থাকে সেটা ডোমেন, কিন্তু এফ অফ এক্স ওয়ান ইনসার্ট দেওয়ার পরে পুরো যে মানটা আউটপুটটা পাবো সেটারে কি বলে? রেঞ্জ। রেঞ্জ মান। বলে। গুড গুড, রেঞ্জ বলে। জিনিসটাকে একটু ডার্ক স্ক্রিনে দেখাই তোমাদের মাথায় ঢোকানোর জন্য। x1 আর x2 আমি বলছি বিলংস টু ডোম এফ, মানে x1 x2 হইল ডোম এফের দুইজন মানুষ বলতে পারো, দুইজন সন্তান। এই দুইজন সন্তানকে যখন আমি ইনপুট হিসেবে দেব ডোমেনের, তখন যে আউটপুটটা পাবো সেটাকে কি বলে? x1 এর রেঞ্জ বা x1 এর মা, x1 এর মা, x1 সন্তানটার মান। মা বের হয়েছে এটা। আবার এফ অফ এক্স টু যদি দেই সেটা কি বেরোবে আউটপুটটা? এক্স টু এর মা। x2 এর মা। বুঝতে পারছো? সোজা কথা, সন্তানের ওই যে বাংলা সিনেমার মতো সন্তানের কি বলে, মাথায় পিস্তল ধরা হয়েছে, মা চিৎকার দিয়ে উঠতেছে, তাইলে আমরা ওর মাকে চিনে ফেলতে পারতেছি। তো আমরা এতটুকু বুঝলাম যে এফ অফ এক্স জিনিসটা হইল এই জিনিসটা হইল সন্তানটার মা বোঝাচ্ছে, আর এইটা সন্তানটাকে বোঝাচ্ছে। এখন আসো, এই জায়গায় আমি প্রথম স্টেপে করলাম কি, x1 এর মা আর x2 এর মাকে সমান ধরে নিলাম। এই জায়গাটায়, কোন জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় আমি ইচ্ছা করে এটাকে সমান ধরছি। ধইরা গণিতকে জিজ্ঞেস করতেছি যে এই সন্তান দুইটা সম্পর্কে কোনো কমেন্ট করো, x1 x2 সম্পর্কে কিছু একটা কমেন্ট করো। x1 নামের ধরো একটা রহিম, একটা করিম, দুইটা নাম নিয়ে দুইটা নামের সন্তানের ইনপুট দিয়ে তাদের মাকে সেম ধরছি। আমি মনে করছি যে গাণিতিকভাবে আমি বলে দিছি যে এই দুইজনের মা একই জন, দুইটা মা ভিন্ন না। এটা আমি ফোর্সফুলি ধরে নিছি যে দুইজনের একই মা যদি থাকে তাইলে সন্তান দুইটা সম্পর্কে কোনো কমেন্ট আমাকে গণিত বলতে পারে কিনা। এখন যখন আমি চেক করব, গাণিতিক ক্যালকুলেশন করে বের করে দেখব যে x1 আর x2 যদি সমান হয়ে যায় তার মানেটা কি, আউটপুট হিসেবে আমি কি পাচ্ছি। এই ক্যালকুলেশনটার পরে, এটা ধরে নেওয়ার পর ক্যালকুলেশনটার পরে আমি দেখতেছি x1 আর x2 সমান, তার মানে হইল খুব সিম্পল ব্যাপার, আমরা যাকে x1 আর x2 বলতেছিলাম তারা ভিন্ন কোনো সন্তান না। আমি যারা একটা রহিম আর করিম বলতেছিলাম, এক মায়ের দুই সন্তান না, এক মায়েরই একটাই সন্তান আছে। এরা x1 আর x2 সমান হয়ে যাওয়ার মানে হইল, প্রথমে আমি x1 x2 দুইটা সন্তান নিলাম, ধরতে পারো এটা রহিম, আমি বলছি যে ওর নাম রহিম, ওর নাম করিম, কিন্তু আমি তো চোখ বন্ধ করে ধরছি, দেখি নাই যে রহিম করিম আলাদা মানুষ নাকি একজন মানুষ। এখন আমি গণিতের হলো চোখ আছে, সে আমাকে দেখা যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করে দেবে। আমি বললাম যে এই দুইজনের একই মা, মানে
এই যে রহিম আর করিম যারে বলতেছি এর একজনই মা আছে, সেই মাটা হলো এই যে এইটা। তার মানে এই দুটো সমান। এই দুটো সমান বলা মাত্রই আমি ধরে নিছি যে এই দুইটা সন্তানের একটাই মা। এরপরে আমি যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে বের হয়ে আসে যে x1 আর x2 সমান। তার মানেটা কি? তার মানে গণিত মানে বলতেছে এই চোখ খুলে দেখ ভাই, রহিম করিম যারে বলতেছস একই লোক। রহিমও যে কথা সেই কথাই করিম, কোনো পার্থক্য নাই এদের মধ্যে। আবার এমন হইতে পারে যে না, এই একজন মা আছে যার এক মায়ের এক সন্তান না। ক্যালকুলেশন করার পরে অ্যান্সার আসছে যে না, x1 x2 সমান না, রহিম আর করিম আলাদা মানুষ। তাহলে আমরা কি তখন বলবো এক মায়ের এক সন্তান আছে, নাকি বলবো এক মায়ের দুইটা সন্তান আছে রহিম আর করিম? এক মায়ের একটা সন্তান। কখন বলবো? দুইটা সন্তান। বাম পাশেরটাই বলবো এক মায়ের এক সন্তান, ডান পাশেরটাই বলবো এক মায়ের দুই সন্তানই আছে। হ্যাঁ, এটা এখন অঙ্ক করে দেখাই তোমাদের। এফ অফ এক্স ইজ ইকাল টু যখন 2x বললো, এই ফাংশনটা এক এক কিনা যাচাই করতে চাই। করার সিস্টেম হইলো, তুমি প্রথমে লিখবা ধরি x1, x2 বিলংস টু ডোম এফ। মানে ডোমেন এফ এর মানে সন্তানদের মধ্যে থেকে দুইজন সন্তান নিচ্ছি, x1 x2, এই কথাটার এতটুকুই মানে ডোম এফ। এরপর লিখবা এখন এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2 হবে যদি ও কেবল যদি না, এটাকে এইভাবে লেখার দরকার নেই আসলে, এটা এইভাবে কঠিন করে লেখার কিছু না। তুমি লেখো সরাসরি এক লাইন লিখে দিচ্ছি, কমে দিই লেখা, বারে লাভ নেই। এফ অফ x1 ইজ ইকুয়াল টু x2 একবারে লেখা, উপরে ধরারও দরকার নাই। ধরি নিচে ধরে একবারে দিয়ে দিবা। ধরি x1 x2 ডোম এফ এর সদস্য হবে যদিও কেবল যদি এফ অফ x1 ইজ ইকুয়াল টু এফ অফ x2 হয়। এরপরে এটার পরিবর্তে আমি কি লিখতে পারি, এফ অফ x1 মানে কি, এখানে বসাই দাও x1 কে, আর এখানে এফ অফ x2 মানে কি, এখানে বসাই দাও এফ অফ x2 কে। এরপর দুই দুই কাটা, গাণিতিকভাবে আমি কি বুঝতে পারলাম, x1 x2 x1 x2 সমান। তার মানে x1 আর x2 দুইজন আলাদা ব্যক্তি না। এই যে রহিম ধরছি একটা, করিম ধরছি একটা, নাম বলতেছি ভিন্ন, কিন্তু এটা একজনেরই দুইটা নাম ছিল। গণিত আমাকে এটা বলল, আর বলল যে এই যে এই মা, এইখানে আমি সমান লেখার মানেটা কি, খুব এটা কিন্তু একটু কনসেপচুয়ালি হার্ড। তোমাদের নর্মালি তোমাদের লেভেলে স্যার এই জিনিসটা করায়, মুখস্থ করে আর টিচারটা করে দেয়, কিন্তু বুঝাইতে চায় না। এই জিনিসটার মানে হইলো এই দুইজনের মাটাকে সেম ধরতেছ, সেম মম। বুঝছো? তুমি প্রথমে দুইজনের একটা মা ধরছিলা, সন্তান দুইটা সম্পর্কে গণিত বের করে দিল যে সন্তান দুইটা না, সন্তান একটাই। তার মানে আমি যাচাই করে ফেলতে পারলাম যে একটা মায়ের দুইটা নাম দিলে একটা দুইটা সন্তান না, একটাই সন্তান আছে, যেটা x1 অথবা x2 যাই বলো। দুইটা নাম। হ্যাঁ, একটা সন্তানের দুইটা নাম আছে, তাতে তো এক মায়ের এক সন্তান কথাটা ব্রেক হচ্ছে না। তার মানে এটা এক এক ফাংশন। এরকম কন্ডিশন যদি হয় তখন আমরা বলবো এটা এক এক ফাংশন। তোমাদের এটা বুঝতে কষ্ট হচ্ছে এটা আমি জানি, কিন্তু অঙ্ক কিন্তু সোজা। তুই পরীক্ষায় 1 নাম্বারও কম পাবা না, না বুঝলে। এটা একটা ভালো দিক আছে এটার, কিন্তু তুমি কি করতেছো এটা বুঝবা না আর কি, তাহলে ব্যাপারটা কষ্ট লাগবে না। এই জন্য যেটার মধ্যে মজা লাগা। বুঝলাম না তাসনিয়া, কি বললা? কোনো কিছু বুঝে করলে ওটা মজা লাগা। হ্যাঁ সেটাই, কারণ অঙ্ক সহজ। এই ধরো এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা এক এক কিনা, এই ফাংশনটা এক এক ফাংশন কিনা যাচাই করতে দিল। তুমি লিখবা এফ অফ x1 x2 বিলংস টু ডোম এফ এর জন্য এফ অফ x1
ইজ ইকুয়াল টু এফ অফ এক্স টু হবে যদি ও কেবল যদি এই যে এইটা ইজ ইকুয়াল টু এটা হয়। তারপরে তুমি এটা লিখলা এফ অফ এক্স, এটা কি হয়েছে, দুইটা জিনিস স্কয়ার আকারে আছে, তো এটার অ্যান্সার হবে প্লাস মাইনাস এক্স টু, রুট করে দিলে, তাই না? এটার দিকে তাকে দেখো তো বাচ্চারা, এখানে কি এক্স ওয়ান আর এক্স টু সমান হয়ে গেছে, নাকি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া যাইতেছে এখানে? সমান কিন্তু হয় না। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। হ্যাঁ, দুইটা মানুষ পাওয়া গেছে এখানে, তার মানে কি এই যে এক মা, এই যে এখানে যেটা ধরছো এটা কি এক মা, এক মায়ের কয়টা সন্তান পাইছে, ওই নেই একাধিক সন্তান পাওয়া গেছে, তার মানে এই ফাংশনটা কি হবে না, এক এক ফাংশন নয়, লিখতে হবে এক এক ফাংশন। হ্যাঁ, এক এক নয়, এটা লেখা কমেন্ট করে দিলে হয়ে গেল। এরকম ভাবে যে কোনো অঙ্ক করা ভাই যায়। x4 লিখতে পারবো না? হ্যাঁ, x4 বললাম না কি, ওই যে মানে x2 হোল স্কয়ার, ওই যে এখানে x4 লিখতে পারবো না? এক্স ফোর লিখবা, ওই যে 2, এই টু আর ওই টু গুণ করে ফোর লিখবা, না 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 না, তা করা যাবে না। ও এটা তো সাবস্ক্রিপ্ট, দেখো দেখো খুব ভালো করে বুঝো, এইভাবে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। বের করতে হবে না। আর এইখানে যেটা দেই সুপারস্ক্রিপ্ট আকারে দেই উপরের দিকে, এটা পাওয়ার আছে মনে করো, এই টু সহ এটার নাম হইলো এইটা টু এক্স, সরি এক্স টু যেটাকে বলতেছি, এই নামটারে তুমি চেঞ্জ এইভাবে চিন্তা করতে হবে জিনিসটাকে। এখন তুমি পরের লাইনে এরকম করতে পারবা না, এটা করা যাবে না। যদি এরকম হইতো যে টু এক্স হোল স্কোয়ার, তখন এটা করা যেত, তখন টু আর এক্স আলাদা জিনিস, কিন্তু এইখানে টু, এই ছোট টু আর নিচে টু আর উপরে এক্স আলাদা জিনিস না, একই জিনিস, বুঝছো? এক্স টু হলে একটা ও মানুষের নাম, হ্যাঁ বুঝছো। একটা সন্তান বোঝাচ্ছে এটা দ্বারা। সো এইখানে তুমি এটা করতে পারবা, ওইখানে করতে পারবা না। আবার টু এক্স টু হোল স্কোয়ার, এটার মানে হলো এই জিনিসটা আলাদা, এই পুরোটুকু আবার আলাদা, তার মানে টু স্কোয়ার ইন্টু টু এক্স টু হোল স্কোয়ার দিতে পারবা। এই দুইটার সাথে কোনো কাহিনী করা যাবে না, বুঝছো মহিম? হ্যাঁ ভাই বুঝছে। ওকে, এতটুকু বুঝলেই হয়ে গেল, অনেক কিছু বুঝে ফেলাইছি আমরা আজকে। আরেকটা অঙ্ক করি চলো, এক এক ফাংশন নির্ণয় করা শিখে গেছি আমরা, এটা একটা ভালো দিক। এখন আমরা কি অঙ্ক করতে পারি, জেনারেল ম্যাথে অনেক ভালো ভালো অঙ্ক ছিল, এটা নিয়ে সুন্দর সুন্দর কিছু অঙ্ক ছিল দু একটা। হায়ার ম্যাথে তো সহজ অঙ্ক দেখা যায়, খালি কি অঙ্ক করাবো তোমার। যাই হোক, 2x - 1 ডিভাইডেড বাই 3x + 2, এটা দিয়ে তোমাকে বলা হলো 1/x বের করো, করো তো সবাই একটু।
হইছে? কত আসছে সাব্বির? আরেক মিনিট, প্রায় শেষের দিকে। এটা করতে যদি এত সময় লাগে, প্রায় শেষের দিকে হয়, তাহলে তো বিপদ দিতে বাচ্চারা। হ্যাঁ, শেষে এটাই আসছে। এত সময় লাগলো কেন তোমাদের? হ্যাঁ ভাই, সেম সেম। তোমাদের করার প্রসেসের মধ্যে এরর আছে। তোমরা অঙ্কটারে আমি যেভাবে করছি ওইভাবে করো নাই। দেখো, যখন নিচে এরকম কিছু জিনিস থাকবে যেটা একই জিনিস উপরে নিচে আছে, নিচে দেখো এক্স আছে, এটারও নিচে এক্স আছে, তখন করবা কি, উপরে নিচে লব এবং হরকে এক্স দ্বারা গুণ করে দিবা। তাইলে এই আর এই এক্স আর 1/x যাবে কাটা, এখানে কিছু থাকবে না, 2 থাকবে শুধু। আর এই একের সাথে এক্স গুণ করলে হবে এক্স, আর এই এক্স আর এই এক্স পাশাপাশি থাকা অবস্থায় কাটা চলে যাবে, মানে 3 ফ্রি হয়ে যাবে, আর 2 এর সাথে এক্স গুণ হয়ে যাবে। এটাকে লসাগু কইরা তোমরা করছো সবাই মনে হয়, উপরে নিচে লসাগু করছো, বড় হ্যাঁ ভাই, এটা এইভাবে করছি, হ্যাঁ, তোমরা বড় করে লসাগু করেই করছি। লসাগু করছো দেখে অঙ্কটা এত টাইম লাগলো তোমাদের। তোমাদের এই সমস্ত ট্রিক শিখতে হবে যদি কিছু জীবনে করতে চাও। আর যদি মনে করো যে না, পড়াশোনা এমনি করছি, পড়াশোনা করে জীবনটা নষ্ট করে দিছি আর ভালো কিছুও করতে চাই না, তাইলে তোমার এই সমস্ত শর্টকাট শেখার দরকার নাই। কিন্তু অঙ্ককে অনেক স্মার্ট ওয়েতে অন্য সবার থেকে ভালো করে, সুন্দর করে, যত্ন করে, চিন্তা করে করতে হবে। এইটাই হলো গাধা আর মানুষের পার্থক্য। সো চেষ্টা করবা সব স্মার্ট ওয়েটা শিখতে। তোমরা লসাগু করছো, এটা তো আমি বুঝছি না, এটা এত সময় লাগতো কেন জিনিসটা করতে। তা আমি বলতেছি লসাগু এনে করার দরকার ছিল না, উপরে আর নিচে এক্স দিয়ে খালি গুণ করে দাও। একই জিনিস দিয়ে উপরে নিচে গুণ করা যায়, এটা তুমি জানো। এই এক্স আর এই এক্স যাবে কাটা, এটার সাথে এক্স গুণ করলে হবে মাইনাস এক্স। এ এক্স আর এই এক্স কাটা, এক্স এর সাথে 2 গুণ করলে হবে 2x। হয়ে গেল অঙ্কটা। এটা নিয়ে তো কঠিন করতেছিল কেন? একটু ভাইবে দেখো, সহজভাবে চিন্তা করার বড় একটা করে বের করছি আমরা। চেষ্টা করো, বুঝছো? তাসনিয়া কি বললাম? অনেক বড় করে বের করছি লসাগু করে। তাই না, সেটাই তো বললাম। জিনিসগুলো ভাই এটা আমি আমাদের তো লসাগু সবাই শেখায়, লসাগু এটা করে প্রথমবার দেখলাম। সবাই শেখায়, এটা আমি বুঝছি তো, কিন্তু হ্যাঁ ভাইয়া, এটা পাস দেখলাম শর্টকাটে। সব স্যার শেখাইছে, কিন্তু তুমি তো বুঝলা যে এটা কোনো ভুল না। আমি যেটা করছি এটা কি ঠিক না ভুল? রাইট। উপরে নিচে ঠিক। একই জিনিস দিয়ে গুণ করা যায়, এটাও তো তোমার টিচার শিখাইছে, কিন্তু এনে গুণ করতেছ না। এনে অযথা লসাগু কষাগু এটা উল্টিয়ে পাল্টিয়ে পরে আবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ উল্টে যায়, কাটা যায়, অনেক সিকিউর ঠেলা। জন্য খুব তাড়াতাড়ি হবে। সেটাই। তো এই জিনিসগুলো মাথায় রাখবা, স্মার্ট হওয়া লাগবে তোমার। ভাই আমাদের হায়ার ম্যাথ ক্লাসে আমাদের টিচার